হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আমরা ইতিহাসের অন্যতম ন্যাস্টিক একটা সিনেমা এক্সপ্লেন করতে চলেছি। ইতিপূর্বে এই সিনেমাটির দুটো পার্ট কিন্তু আমরা এক্সপ্লেন করেছি, যেটা একটা স্প্যানিশ মুভি, এবং তোমরা খুব মোটামুটি ভালোই জানো যে স্পেন, পোল্যান্ড, তারপর তোমার ফ্রান্স, এরা প্রচুর ডার্ক এবং বাজে সিনেমা তৈরি করে আর কি। তো এই সিনেমার কাহিনীটা হচ্ছে কি, যে সৎ ভাই বোনের মধ্যে প্রেম হয়, এবং শুধু প্রেম না, মানে ব্যাপারটা এত ন্যাস্টিক যে এই সিনেমা আমি কিভাবে আজকে এক্সপ্লেন করবো আমি তাই বুঝতে পারছি না। তো যাই হোক, প্রথম সিনেমাটার নাম ছিল হচ্ছে মাই ফল্ট, তারপরে সিনেমার নাম ইয়োর ফল্ট। যে দুইটা সিনেমার লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিব, যদি আমাদেরটা না পাই অন্য চ্যানেলটা দিয়ে দিব। আর এই সিনেমাটার নাম হচ্ছে আওয়ার ফল্ট। তো আগের দুইটা কাহিনী না দেখলে এই সিনেমাটা বোঝা তোমার একটু কষ্ট হবে, তবে তারপরে যারা আগের দুইটা কাহিনী দেখবে না, সময় নেই, তাদের জন্য আমি সংক্ষেপে বলি। মনে করো নায়কের বাবা আর নায়িকার মা বিয়ে করে, তারপর নায়ক নায়িকার প্রথম দেখা হয় ভাই বোন হিসেবেই, কিন্তু সমান বয়সী হয়, তাদের মধ্যে প্রেম হয়, অনেক জ্ঞানজাম, নায়কেরও বদ অভ্যাস, মনে করো নায়কেরও পরনারীতে আসক্ত, আবার নায়িকার চরিত্র ভালো না, মানে কারো চরিত্রই ভালো না, এ নিয়ে খালি জ্ঞানজাম হয় রেগুলার। এবং বর্তমানে তাদের 4 বছরের ব্রেকআপও চলছে, মানে বর্তমানে সম্পর্কেও নাই। তো এই নিয়ে হলো কাহিনী, এবং এই সংক্ষেপে এই সিনেমাটার আমি যদি একটা নাম দিতে চাই, তাহলে এই সিনেমাটার নাম আওয়ার ফল্ট না দিয়ে ভ্যানচো দিতে হবে আর কি। তো এই সিনেমা শুরু হয় আগের যে সিনেমাটা আমরা এক্সপ্লেন করেছিলাম তার 4 বছর পরের থেকে, যেখানে নোয়া এয়ারপোর্টে গিয়ে, মানে আমাদের নায়িকা, সে গিয়ে দেখতে পায় যে ওর যে বান্ধবী এবং বন্ধু ছিল জেনা লিওন, তাদের বিয়ে। তো সেখানে ও বিমানে করে গিয়ে তো অ্যাটেন্ড করবে, কিন্তু ওই ফ্লাইটটা ডিলে হয়ে গিয়েছে, দেরি হয়ে গিয়েছে, তো 2-3 ঘন্টা লেট হবে। তো এর জন্য নোয়া করে কি শপিং করা শুরু করে। আর নোয়া তখন সেখানে একটা ম্যাগাজিনে দেখতে পায় যে নিক, মানে আমাদের এই সিনেমার নায়ক, আই মিন ওর সৎ ভাই প্লাস জামাইও, সে আর কি স্পেন থেকে তার কোম্পানি লন্ডনে নিয়ে আসবে, এবং তারা দুজন যে এত বিদ্যুৎ ইচ্ছা করে তোমার প্রেম করেছে, এত কাহিনী করেছে, তারপর ব্রেকআপ হওয়ার পরে তারা গত 4 বছরে একবারও কথা বলেনি। তো যাই হোক, এরপর নোয়া প্লেনে ওঠে, কিন্তু তখন ওর পাশের সিটে যে সাইমন নামের একটা ছেলে বসেছিল, তার উপরে সে কফি ফেলে দেয়, আর কফিটা অনেক বেশি হট ছিল। তো ও সরি টরি বলে এইভাবেই কথা বলা শুরু হয়, এবং তারপর তারা তাদের গন্তব্য ইবিজাতে পৌঁছায়। আর ইবিজা হচ্ছে স্পেনের একটা দ্বীপ আর কি, সেখানে আর কি ওর বন্ধু বান্ধবীর বিয়ে হবে। তো যাই হোক, তারপর এয়ারপোর্টে সাইমন নোয়াকে লিফট অফার করে এবং ওর মোবাইল নাম্বার চায় যে আমার সাথে গাড়িতে চলো যাবে। তো বাট নোয়া বলে আমাকে নিতে গাড়ি আসবে, এবং তখন সাইমন বলে ঠিক আছে, তোমার সাথে আমাদের পরে আবার দেখা হবে। আর ঠিক তখনই নোয়ার চোখের সামনে দিয়ে আমাদের এই সিনেমার নায়ক নিকের যে একটা লাল কালারের পোর্শে ছিল, সেই রকম একটা গাড়ি যায়। আর ওর এটা দেখে মনে হয় এটা হয়তো নিকেরই গাড়ি হবে, বাট তখনই জেনা এসে ওর সাথে দেখা করে, মানে যার বিয়ে আর কি। আর দুজনে খুব খুশি হয়ে যায়, আর ওরা বিয়ে নিয়ে খুব এক্সাইটেড ছিল। আর এরপর নোয়া জানতে পারে যে জেনা, মানে ওর বান্ধবী যার বিয়ে হবে, সে নিককে এবং নোয়াকে মেড অফ অনার এবং বেস্টম্যান বানিয়েছে। বিষয়টা বুঝিয়ে বলি, যেহেতু যাদের বিয়ে হবে তারা তো নায়ক নায়িকার দুজনেরই বন্ধু, দুজনকে দাওয়াত দিয়েছে, কিন্তু শুধুমাত্র দাওয়াতই নয়, খ্রিস্টান বিয়ের যে একটা নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী কনে এবং বরকে তারা স্বাগতম জানায় যারা পরে বিয়ে করবে। তো এইটা শুনে নোয়ার তো ভালো লাগে না, বাট জেনা বলে দেখ, তোরা দুজন আমাদের দুজনের দিক থেকে বেস্ট ফ্রেন্ড, ওর বেস্ট ফ্রেন্ড ও, আমার হাজবেন্ডের বেস্ট ফ্রেন্ড হচ্ছে নিক, আর তুই আমার বেস্ট ফ্রেন্ড, তো তোদের তো এটা করতেই হবে, আর তোদের তো ব্রেকআপও হয়ে গিয়েছে, একে অপরকে ভুলেও গিয়েছিস, এটা নিয়ে কি প্রবলেম? বাট এটা নিয়ে নোয়া বলে আমি আবার ওর কাছাকাছি আসতে চাই না। জেনা বলে আরে না, ওরকম কিছু হবে না। তো যাই হোক, এরপর নোয়ার সন্ধ্যায় পার্টিতে আসে, দেখে নিকও এসেছে, তবে নোয়া ওকে দেখে লুকাতে চাচ্ছিল, কারণ সে চাচ্ছিল না নিকের সাথে আবারও কথা বলা শুরু হোক। তো এরপর পার্টিতে জেনা নোয়াকে ওর আঙ্কেলের সাথে পরিচয় করিয়ে দেয়, যেখানে ওরা দুজন কথা বলছিল, আর তখন নোয়া নিককেও ওখানে আসতে দেখে। তো নোয়া যখন কথা বলছিল, তখন আবার জেনার আঙ্কেল, নিক যেহেতু অনেক বেশি বড় লোক, অনেক বড় ব্যবসায়ী, আর সে উল্টো নিকের সাথে কথা বলা শুরু করে এবং বলে যে আমাদের টেক কোম্পানির আপনি কি ইনভেস্টর হবেন, মানে কয়টা টাকা খাটাবেন। তবে এখানে এক জায়গায় নোয়া আর নিক হলেও কেউ কারোর সাথে কথা বলেনি, এবং নিক চলে যাওয়ার পরে নোয়া আবার কথা চালিয়ে যায়। আর এরপরে ওখান থেকে নোয়া এসে লায়নের ভাই টনির সাথে দেখা করে। লায়ন মানে আজকে যার বিয়ে, তার বড় ভাইয়ের সাথেও আবার নোয়ার একটু সম্পর্ক হয়েছিল, এবং 1 সপ্তাহের জন্য ডেটিংও করেছিল, এবং মোটামুটি মনে করে রাশিয়া ইউক্রেনও করেছে। টনি আবার এখনো নোয়াকে পছন্দ করতো, তবে নোয়া বলে এখন আর সুযোগ নেই, আর ওই ঝামেলা আমি নাই। তো এই কথা বলে নোয়া এগিয়ে যায়। তো নোয়ার সাথে এখানে আবার নোয়ার পরিবার এসেছে, মানে নোয়ার আপন মার, যার নাম হচ্ছে রাফা, তবে তার মা এখনো রেগে রয়েছে, কারণ নোয়া তার সাথে দেখা করে না, এবং নোয়া বর্তমানে বাড়িতে না থেকে নর্মাল একটা রেস্টুরেন্টে কাজ করে। তো যাই হোক, এরপর নোয়া সেখান থেকে যখন চলে যাচ্ছিল, তখন নিক সেখানে আসে, কিন্তু এবারও সে নোয়াকে ইগনোর করে পাশ কাটিয়ে চলে যায়, তবে ইচ্ছা করে বারবার সামনে আসছিল। তো এরপর সন্ধ্যা হলে সবাই বিয়ের রিহার্সালের জন্য বের হচ্ছিল, আর তখন নোয়া না চাইতেও তাকে নিকের গাড়িতে নিকের সাথে করে যেতে হয়। তো এখানে আর্টসকে দুজনই একে অপরকে দেখছিল, তবে এখানে নিক খেয়াল করে যে নোয়া ওর দেওয়া নেকলেস পরা বন্ধ করে দিয়েছে। আবার এখানে নোয়াও নিককে দেখে বারবার উত্তেজিত হচ্ছিল, মানে তাদের দুজনের যে বন্ধ জানালা সেটা আস্তে আস্তে খুলতে শুরু করেছে, এবং মনে মনে তারা সাইলেন্টলি ঝগড়া করছিল। তো কিছুক্ষণ পরে সবাই যখন ভেন্যুতে পৌঁছায়, তখন ওয়েডিং প্ল্যানার নিক এবং নোয়াকে মেড অফ অনার হওয়ার কারণে ওদের কাছাকাছি দাঁড় করিয়ে দেয়, তবে এটা নিয়ে মনে মনে দুজনই খুব খুশিও ছিল। তো সন্ধ্যা হলে সবাই ডিনারে বসে, তো এখানে একটা ছোট বাচ্চাকে দেখা যায় যে খুব মজা করছিল, তো আর এটা দেখে ওরাও খুব খুশি হয়। তো এরপরে নোয়া নিকের সাথে কথা বলতে যায়, কিন্তু নিক মনে করে নোয়ার সাথে কথা বলা ঠিক হবে না। তো এরপরে সবাই ডিনারের পরে টাইম পাস করছিল, আর টনি যখন নিকের হাতে ট্যাটু দেখে, টনি মানে যার বিয়ে তার বড় ভাই, নোয়ার বয়ফ্রেন্ড ছিল একসময় 7 দিনের, তো ও যখন ওই ট্যাটুটা দেখে নিকের হাতে প্রশংসা করে, আর তখন নিক আর নোয়া দুজনে একে অপরকে দেখে, কারণ এই ট্যাটুটা নিক
নোয়ার জন্য বানিয়েছিল। তো যাই হোক, পরের দিন ওদের বিয়ে হয় আর সবাই জেনা এবং লায়নের জন্য অনেক খুশি ছিল এবং নোয়া এবং নিকো তাদের বন্ধুদের এই খুশিতে খুশি হয়। তো এরপর জেনা যখন ফুল ছুড়ে দেয় সেটা নোয়ার কাছে যায়, পরবর্তী বিয়ে তারই হবে। এরপর লায়ন নিককে বলে, আমার একটা শখ কি জানিস, আমি হানিমুনে গিয়ে ঝর্ণার নিচে রাশিয়া ইউক্রেন যুদ্ধ করব, এটা আমার একটা ফ্যান্টাসি। তো নিক বলে, আর কোনো কাম পাইলি না, তাহলে তুই বাংলাদেশের গুলিস্তানে যেয়ে করতে, সেটা আরো বেশি মজার হতো। তো এরপর তারা সবাই যখন রাতে একসাথে নাচছিল তখন জেনা আর লায়ন নোয়া এবং নিকের সাথে নাচা শুরু করে এবং ওরা এখানে চাচ্ছিল যে নিক আর নোয়া আবার একসাথে নাচুক, কিন্তু ওদের দুজনের এটা পছন্দ হয় না, মানে দুজনই ভাবে থাকে। তো এরপর তারা আবার নাচতে শুরু করে এবং তারা বলে যে আমরা চাই তোরা আবারও মিলে যাস, কিন্তু ওরা সফল হয় না, কেউ কারোর সাথে কথা বলে না। তো এরপর ওরা আবার এই ব্যাপারে ভাবে, মানে সবার সামনে ভাবনি আসলো ঠিকই, কিন্তু তারপরে আবারও মনে করো যে ক্লোজ চলে আসে এবং ঘরের ভেতরে মনে করো যে রাশিয়া ইউক্রেন, মানে বুঝতেই পারছো এরা সৎ ভাই বোন আর কি, এই জন্যই তো সিনেমার নামে বলেছি ভাইনচো। তো যাই হোক, এরপর সব শেষে নিক সেখান থেকে যখন বের হয়ে যাচ্ছিল তখন নোয়ার এটা ভালো লাগে না যে কাম কাজ শেষ তুমি চলে যাবে, এবং এরপর নোয়া নিককে মনে করিয়ে দেয়, তুমি আমার বাবার কবরের উপর লিখেছিলে যে তুমি সবসময় আমার আলো হয়ে থাকবে, সেটা কি সত্য ছিল না? নিক বলে, ওটা লিখেছিলাম তো অনেক আগে, বৃষ্টিতে হয়তো সেটা মুছেও গিয়েছে, তবে আমি যখনই তোমার কথা মনে করি তখন আমার খালি এটাই মনে হয় তুমি মাইকের সাথে শুয়েছিলে। মাইক মানে যে গত পর্বে আবার এই নোয়ার যার সাথে সম্পর্ক হয়েছিল, দুইটাই তো চরিত্রহীন। তো যাই হোক, এরপর ওখান থেকে চলে যায় আর এর এক সপ্তাহ পর নোয়া আবারও কলেজে ফিরে আসে আর তখন সে দেখে যে মাইক ওখানে কাজ করা বন্ধ করে দিয়েছে, মানে কলেজে থেকে তার চাকরি চলে গিয়েছে এবং কেটে গিয়েছে। ভালোই জানো কত পর্ব যারা দেখেছো, মানে নোয়ার সাথে রাতে শুয়েছিল বলে এই ঘটনাটা ঘটেছিল, নিক করিয়েছিল ক্ষমতা বলে। তো যাই হোক, এরপর নোয়া এসে তার পড়াশোনা ওইখানে শেষ করে কলেজের পড়া, তারপর রেস্টুরেন্টের চাকরিটাও ছেড়ে দেয় এবং সবাই ওর উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে খুবই খুশি ছিল এবং নোয়া এখন অন্য ভালো একটা কাজ খুঁজছিল, কিন্তু কোথাও নোয়া ভালো কাজ পাচ্ছিল না। কিন্তু হঠাৎ করে সে একটা জায়গায় পড়ে যায় আর তখন নোয়া চিকিৎসার জন্য হসপিটালে যায়। তো ওই মাইক ছেলেটা আবার বর্তমানে এইখানে কাজ করতো। তো মাইককে আবার তার বস ডাকে আর তার বস তাকে বলে, তোমার সম্পর্কে তো আমরা কিছু তথ্য পেয়েছি, তুমি কলেজে থাকতে নাকি একটা আন্ডার এজ মেয়ের সাথে শুয়েছিলে, জন্য তোমার ওখান থেকে বের করে দেওয়া হয়েছিল। আর তুমি আর একটা বিষয় তোমরা তো অবশ্যই জানো, আমেরিকার নিয়ম খুব করা, 18 বছর হওয়ার পরে তুমি যা ইচ্ছে তাই করবে, কিন্তু তুমি যদি 18 বছরের নিচে কারোর সাথে যদি রাশি ইউক্রেন করো তোমার জীবন শেষ। তো বস বলে যে আমরা এই ব্যাপারে তদন্ত করবো এবং বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে তুমি এই হসপিটালে থাকবে কি থাকবে না। তো এই কথা শুনে মাইক স্যাড হয়ে যায়, আর সে বুঝতে পারে এই কামটা নিকি করিয়েছে, কারণ এই হাসপাতালেও নিকের একটা বড় অংশের শেয়ার রয়েছে, মানে ওর বাবার যে কোম্পানি, নিকের বাবার যে কোম্পানি লেস্টার, সেই কোম্পানির শেয়ার রয়েছে। আর অন্যদিকে লন্ডনে নিক অনেক চিন্তিত ছিল, সে তার বোর্ড মেম্বারদের মিটিং এ ডাকে আর তারপর নিক সবার কাছে বলে যে আমার দাদার মৃত্যুর পর থেকে আমার বাবা কোম্পানি চালিয়েছে এবং এখন আমার কাছে দায়িত্ব এসেছে, আর বর্তমানে স্পেনে যে আমাদের কোম্পানির একটা ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট রয়েছে, সেই ইন্স্যুরেন্স কোম্পানিটা আমরা বন্ধ করে দেব এবং এটার বদলে আমরা মেটাভার্স নামের একটা অ্যাপ্লিকেশন কোম্পানি স্টার্ট করব। মানে বিষয়টা বুঝিয়ে বলি, ধরো আগে পপুলার নামে একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ছিল ওদের, কিন্তু বর্তমানে যুগের সাথে তাল মিলে তারা এখন আইটি সেক্টরে ইনভেস্ট করবে। বাট এখানে বোর্ড মেম্বাররা তো সব বুড়া বুড়া মানুষ, আয় করা আমলের, তারা তো নতুন ব্যবসা বোঝে না। তারা বলে যে ইন্স্যুরেন্স কোম্পানিতে আমাদের সাথে অনেক বছর ধরে অনেকে যুক্ত রয়েছে, এটা 30 বছরের পুরনো একটা কোম্পানি। বাট নিক বলে ওই কোম্পানিটা তো লসে রয়েছে, তাহলে আমি এটা কেন রাখবো, আর যেহেতু সব ব্যবসার ধরন চেঞ্জ হচ্ছে তো নতুন টেকনোলজির সাথে আমাদেরও তো এগিয়ে নিতে হবে, তা না হলে আমাদের অবস্থাও তো কোডাকের মতো হয়ে যাবে। কোডাক মানে হচ্ছে পৃথিবীর সবচেয়ে নাম করা ক্যামেরা কোম্পানি ছিল ওইটা, কিন্তু বেচারারা বলছিল যে আমরা কখনো ডিজিটাল ক্যামেরা বানাবো না, তার জন্য মার্কেট থেকে আউট। তারপর IBM ছিল হচ্ছে কম্পিউটারের সবচেয়ে নাম করা, আজকে নাই, নামই নাই। তো যাই হোক, তখন বোর্ড মেম্বাররা এটার সাথে একমত হয় না, কিন্তু নিক বলে আমি যেটা চিন্তা করেছি এটাই করব। আর অন্যদিকে নোয়া আবার মেটাভার্সে চাকরির জন্য যাচ্ছিল, যে মেটাভার্স কোম্পানি আমাদের নিক কিনবে, চিন্তা করো। আর ভিডিওটির এই মুহূর্তে একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে আর বিজ্ঞাপনটার পরে আমরা আবার মূল ভিডিওতে চলে যাচ্ছি, কিংবা তুমি চাইলে বিজ্ঞাপনটা টেনে আবারও মূল গল্পে যেতে পারো। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশ রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব
সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম, এবার চলো আমরা আবার মূল কাহিনীতে চলে যাই। তো যখন চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছে তখন বাইকে বসে একটা ছেলে ওর সাথে কথা বলার জন্য গাড়ির কাছ নামাতে বলে, কিন্তু নোয়াকে রাস্তার ছেলে মনে করে মিডল ফিঙ্গার দেখায় আর তারপরে এগিয়ে যায়। কিন্তু আমরা দেখতে পাই পরে যে ওই ছেলেটা আসলে সাইমন ছিল, যে আর কি ওই বিমানে দেখা হয়েছিল ওর সাথে। তো এরপরে নোয়া যখন ইন্টারভিউ দিতে আসে তখন সে দেখে এই মেটাভার্স কোম্পানির মেন বস আসলে ওই সাইমনই। তো নোয়া তখন সাইমনকে দেখে চিনে এবং বলে, হ্যাঁ আমাদের তো এয়ারপোর্টে দেখা হয়েছিল। সাইমন বলে, না শুধু এয়ারপোর্টে নয়, আজকে সকালেও তুমি যখন রাস্তায় এখানে ইন্টারভিউ দিতে এসেছো তখন আমাকে মিডল ফিঙ্গার দেখিয়ে এসেছো। তো নোয়া বলে, আমি তো আসলে তোমাকে চিনতে পারিনি। এরপর সাইমন নোয়াকে টেস্ট করে বা ইন্টারভিউ নেয় এবং চাকরিতে নিয়ে নেয়, কারণ নোয়ার প্রোফাইল এবং প্লাস নোয়ার চকচকে ফিগার দেখেও খুব ইমপ্রেসড হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি বুঝতেই পারছো আমি চাইলে অনেক বেশি মজা করে সিনেমাটা এক্সপ্লেন করতে পারতাম, কিন্তু ওইটা আবার তোমরা নিতে পারবে না। তো যাই হোক, অন্যদিকে আমরা দেখি জেনা এবং লায়ন জলপ্রপাতের নিচে, ওই যে সে রাশিয়া ইউক্রেন, কিন্তু এখানে রাশিয়া ইউক্রেন খেলতে গিয়ে যুদ্ধের শুরুতেই মনে করো রাশিয়া থেমে গিয়েছে, জিততেই পারে না। তো পরে বিরক্ত হয়ে জেনা সেখান থেকে রেগে চলে যায়। আর এরপর আমরা দেখি মানে টাকা পয়সা অস্ত্র থাকার যুদ্ধ জিতে তো এক কথা না, তাই না? তো যাই হোক, এরপর লন্ডনে আমরা দেখি নিক আর সোফিকে। সোফি তো ওই যে বর্তমানে নিকের গার্লফ্রেন্ড 4-5 বছর ধরে আছে নোয়া যাওয়ার পরে। তো নিক এখানে বেশ চিন্তিত ছিল, আর চিন্তার কারণ তো বুঝতেই পারছো, 4 বছর পরে আবার নোয়ার সাথে দেখা হয়েছে। তো যাই হোক, সোফি মূলত তার লিগাল যে ডিপার্টমেন্টগুলো আছে, মানে উকিলি ব্যাপারগুলো, আইনের ব্যাপারগুলো, সেগুলো সামলাতে, আর এটা দেখে নিক অনেক খুশি। তো এরপর সোফি নিককে জিজ্ঞাসা করে যে জেনার বিয়েতে নোয়া এসেছিল? নিক বলেও এসেছিল, কিন্তু আমাদের কথা হয়নি। চিন্তা করো শালা, তুই রাশিয়া ইউক্রেন করলে তারপরে ওর খেলা দেখাই হয়নি। তো এরপর ওখান থেকে চলে যায়, আর তার 1 সপ্তাহ পরে সাইমন আর নোয়া কথা বলছিল। তো তখন সেখানে নোয়া সাইমনকে ওর গুণ দেখে ইমপ্রেস করে ফেলে, মানে অনেক ভালো একটা প্রেজেন্টেশন বানায়। তো এখানে সাইমন বলে, আমি আসলে ইবিজাতে আমার ইনভেস্টরের সাথে দেখা করতে গিয়েছিলাম এবং তারপর আবার তাকে এখানে ডেকেছি এবং তাকে আমি তোমার এই প্রেজেন্টেশনটাই দেখাবো পরবর্তী প্রজেক্ট হিসেবে। নিক নোয়ার ইনস্টাগ্রাম প্রোফাইল দেখছিল, আর সেখানে খবরে নিক দেখে যে তাদের ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট বন্ধ করে দেওয়ার কারণে অনেকের চাকরি চলে গিয়েছে, যারা প্রায় 20 বছর ধরে চাকরি করছে, আশা করছিল তাদের উজ্জ্বল ভবিষ্যৎ। তো এই কারণে তারা চাকরি হারিয়ে উইলের উপর রেগে গিয়েছে। উইল মানে নিকের বাবা। তো এরপর নিকের বাবা যখন সেখানে যাচ্ছিল, দেখা যায় যে স্যাম নামের একটা লোক নিকের বাবার উপর গাড়ির কাঁচ ভেঙে আক্রমণ করে দেয়, আর তখন গার্ড ওই স্যাম নামের ওই কর্মচারীকে আটকায় এবং উইল গাড়ি নিয়ে চলে যায়। আর তারপর স্যাম নিউজে বলে, উইলের জন্য আমি অনেক বছর সময় নষ্ট করেছি, আমার 20 বছর এই কোম্পানিতে আমি চাকরি করছি, কিন্তু উইল এক ঝটকায় তার কোম্পানি বন্ধ করে দিয়েছে, আর এইসব করেছে তার ছেলে নিকের বুদ্ধিতে। তো সে যদি স্পেনে কখনো আসে আমি তো তাকে ছাড়বো না। তো নিককে যখন এই খবরটা তার সহকর্মীরা দেখায়, তখন নিক বলে, মানুষ একটা জিনিস যখন নগদ হয় তখন খুব ভালো পারে, কয়দিন পরে তারা এমনিতে ভুলে যাবে। বাট বোর্ড মেম্বাররা তখন বলে, আপনার কারণে আপনার বাবার অবস্থা কিন্তু স্পেনে অনেক খারাপ হয়ে যাবে। তো এখন আমাদের এমন একটা কিছু করা উচিত যাতে কোনোভাবে মিডিয়ার মনোযোগ অন্যদিকে ঘোরানো যায়। তো আপনাকে অন্য কোনো একটা স্টোরি নিয়ে আসতে হবে। আর তখন নিক এই ব্যাপারে ভাবতে থাকে কি নতুন স্টোরি আনা যায়। আর তারপর সন্ধ্যায় নিক আর সোফি যখন কথা বলছিল, তখন নিক সোফিকে প্রস্তাব দেয় যে আমার সাথে বিয়ের এনগেজমেন্ট করো, মানে ওই যে যাতে মিডিয়া অন্যদিকে যায়। আর তখন সোফি তো অবাক হয়ে যায় এবং বলে, তুমি কি বলছো, তুমি না লিভ টুগেদার করবে? বাট নিক বলে, দেখো তোমার বাবা নির্বাচনে লড়বে, আবার আমার এদিকে গ্যাঞ্জাম, তো আমরা দুজন যদি একসাথে জড়িয়ে যাই পুরো স্পেনের এটা একটা ভাইরাল নিউজ হবে, তো এতে আমাদের দুজনেরই লাভ। আর তখন সোফি জিজ্ঞাসা করে, তোমার লাভ কিভাবে? নিক বলে, তুমি কি জানো না যে আমার কোম্পানিতে সমস্যা চলছে, আমার ইমেজটা তো অন্যরকম হবে, সবার মনোযোগ অন্যদিকে তো সরাতে হবে। তো সোফি বলে, আচ্ছা ঠিক আছে, তোমার জন্য এটা আমি করব। তো এর 1 সপ্তাহ পরে নোয়া আর সাইমন কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিল, আর তখন সাইমন নোয়াকে কিস করে, আর এখন তারা দুজনে ডেট করতেও শুরু করেছিল। আর পরের দিন সাইমন সবাইকে রেডি করতে শুরু করে, কারণ তাদের ইনভেস্টররা অফিসে আসছে তাদের সাথে দেখা করতে। তো সাইমন খুব টেনশনে, আর তখন নোয়া বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার টেনশন যেহেতু, আমি প্রেজেন্টেশন দেখাবো বসকে, মানে যে ইনভেস্টর আসে তাকে আমি দেখাবো। সাইমন বলে, তুমি পারবে? নোয়া বলে, হ্যাঁ আমি অবশ্যই পারবো, তুমি কিন্তু আমার সাথে পাঞ্জাও পারবে না। সাইমন বলে, ঠিক আছে তো চলো পাঞ্জা লড়ি। তো এরপর দুজনে পাঞ্জা লড়তে যায় এবং এখানে নোয়া সাইমনকে হারিয়েও দেয়। বাট তখনই এখানে ইনভেস্টর নিক চলে আসে, মানে কোম্পানির নতুন মালিক আর কি। তো নিক যখন নোয়াকে এইভাবে দেখে সে তো অবাক হয়ে যায় যে এই শালি এখানে এসে আবার জুটিয়ে নিছে। তো নিক তখন জিজ্ঞাসা করে, তোমার পড়ালেখার খবর কি, মানে বড় ভাই সাজে সবার সামনে, আর তুমি এখানে জব করলে পড়ালেখা করতে পারবে? নোয়া বলে, আমি জব করতে করতে পড়ালেখা সামলাতে পারবো। আর তখন সাইমন সহ বাকি সবাই তো শকড হয়ে যায়, ও যে আমাদের এই কোম্পানির মালিক বা নতুন মালিক সে এই নোয়ার ভাই, তারা ভাই বোন। তো যাই হোক, নিক এখানে সাইমনের উপর অনেক বিরক্ত, কারণ সে যে কোম্পানিতে টাকা ইনভেস্ট করেছে সেই কোম্পানির পোলাপান সব বাচ্চাদের মতো করছে, বাচ্চাদের মতো পাঞ্জা লড়ছে, পাশাপাশি ওর বোনকে দিয়ে ছোটখাটো কাজ করাচ্ছে। বাট সাইমন তখন বলে, দেখো তুমি যে প্রেজেন্টেশনটা দেখেছো সেটা ওই তৈরি করেছে, ও অনেক স্মার্ট এবং ও মেধাবী একটা মেয়ে, তবে মুখ দিয়ে বোন বানালেও তলে তলে নিক আর নোয়া এক অপরকে দেখতে থাকে। সিরিয়াসলি ভাই। তো যাই এরপর নিক সোফির কাছে আসে এবং বলে, কোম্পানির অবস্থা তো বেশ খারাপ, আর ওই নতুন কোম্পানিতে আমাকে এখন থেকে একটু বেশি মনোযোগ দিতে হবে, মানে মেটাভার্স কোম্পানিতে স্নো আছে বুঝতেই পারছো। তবে ছবি তো অনেক খুশি, এঙ্গেজমেন্ট করবে ওরা, তো এই সেই খুশি তো নিককে নিয়ে
ইন্টিমেট হয়, মানে বুঝতে পারছো রাশিয়া ইউক্রেন। তো আর এইদিকে আমরা দেখি পরের দিন নোয়া তার কলিগদের সাথে মিলে নিকের মজা নিচ্ছিল যে এইরকম রাগি ওইটা। তো এরপরে দেখা যায় নিক করে ওকে প্রিন্টিং এর কাজ দেয়, আর তারপর নিক দেখে সাইমন আর নোয়া অনেক ক্লোজ হয়ে কথা বলছিল, কিন্তু এইটা আর পছন্দ হয় না। আর এরপর আমরা দেখি উইকেন্ডে নোয়া আর জেনা দেখা করে, আর তখন নোয়া সাইমনের ব্যাপারে জেনাকে বলে, বাট এখানে জেনা বলে তোর সাথে নিককেই বেশি মানায়। বাট তখন নোয়া দেখে সোফিয়া আর নিক এঙ্গেজমেন্ট করে ফেলেছে, তো নোয়া এটা দেখে অনেক বেশি স্যাড হয়, আর জেনাকে বলে লায়ন তো এটা আগে থেকে জানতো যে ওরা এঙ্গেজমেন্ট করবে। তো যাই হোক সেখানে নোয়া মাইককে আসতে দেখে এবং তার সাথে কথা বলতে যায়, আর তারা একসাথে শোয়ার পরে যেটা হয়েছে, মাইক আর জীবনে ওর সাথে কথা বলেনি, উল্টোর কেউ মানে বড় লোকের সাথে পাঙ্গা লেগে গিয়েছে। মানে ব্যাপারটা শর্টকাটে বোঝাই, নিকের ফ্যামিলি হচ্ছে মনে করো বসুন্ধরা গ্রুপের লেভেলের একটা কোম্পানি, আর নোয়ার মা ছিল হচ্ছে থার্ড ক্যাটাগরির একটা মেয়ে। তো মনে করো বসুন্ধরা কোম্পানির মালিক একটা থার্ড ক্যাটাগরির মেয়েকে বিয়ে করেছে, তো এর ফলে নোয়া মনে করো হাই ক্লাসে চলে গিয়েছে, কিন্তু রুচিটা এখনো লো ক্লাসে রয়েছে, অবস্থানও লো ক্লাসে রয়েছে। তো যাই হোক মাইক তো নোয়াকে দেখে রেগে যায় এবং বলে একবার তোমার সাথে রাশিয়া ইউক্রেন যুদ্ধ করে আমার পুরো জীবন শেষ হয়ে গিয়েছে, তুমি তোমার ভাইয়ের সাথে মিলে আমাকে শেষ করেছো, এই তোমাদের ঝগড়া বলে আমার কাছে আসো, তারপর আবার দুই ভাই বোন গিয়ে আমার বিরুদ্ধেই তোমরা এই জীবন শেষ করে দিয়েছো। আর এই কথা বলে মাইক সেখান থেকে চলে যায়, আর তখন নোয়া সোফির সাথে কথা বলে এবং তাকে বলে আমি চাই না নিকে বিষয়ে জানো, আর তুমিও তো মাইককে চিনো, ও একটা সাধারণ মানুষ, ওর পেছনে কেন পড়ে আছো। তো সোফি বলে ওর বিরুদ্ধে আমাদের এই জন্য অ্যাকশন নিতে হচ্ছে কারণ ও অনেক ভুল কাজ করেছে, আর বড় লোকদের টাকা পয়সার পাশাপাশি ইগে বলে আরেকটা ব্যাপার থাকে। আর তখন নোয়া বলে দেখো ওরা আমার মধ্যে যেটা হয়েছে সেটা তো আমার ইচ্ছেতে হয়েছিল, তো আমাকে আর রেপ করেনি, তোমরা ওই মাইককে একাচ্ছে তো ওর মতো কাজ কাম করে খা, প্লিজ ওকে আর জ্বালিও না। সোফি বলে আচ্ছা ঠিক আছে। তো এরপর নোয়া বাড়িতে চলে আসে, আর এদিকে রাফা অনেক খুশি নোয়ার মা, এবং বলে ড্যানি তো এখন আমাদের সাথে থাকা শুরু করে দিয়েছে। ড্যানি মানে নিকের ছোট বোন আর কি, আপন ছোট বোন, কিন্তু ড্যানি এখনো নোয়ার মাকে এবং নিকের বাবাকে বাবা মা হিসেবে নিতে পারছে না। তবে নোয়া বলে সমস্যা নেই, ওকে আমি মানাবো। তো এরপর রাফা করে কি পার্টিতে তাদের মধ্যে যা হয়েছে তার জন্য সরি বলে, মানে রাফা মানে আর কি নোয়ার মা, বাট নোয়া বলে সমস্যা নেই। আর তখন নিক সেখানে ড্যানিকে নিয়ে আসে, আর সেখানে রাফা আর উইল তার সঙ্গে কথা বলা ট্রাই করছিল, কিন্তু ড্যানি বা ওই ছোট মেয়েটা করে কি ওর বাবা উইলের কাছে না গিয়ে নোয়ার কাছে যায়, আর এতে উইল আর রাফা মানে ওদের বাবা মা অনেক কষ্ট পায়। আর তুমি পয়েন্টটা তো বুঝতে পেরেছো, পয়েন্টটা বোঝাই, নায়িকা নোয়া হচ্ছে এই বাড়ির সৎ মেয়ে, মানে ওই যে রাফার মেয়ে, আর আমাদের নায়ক নিক হচ্ছে উইলের মেয়ে, আর উইল আর রাফা বিয়ে করেছে, এবং উইলের উইলের আবার একটা ছোট মেয়ে হচ্ছে ড্যানি। তো যাই হোক এরপর তারা একসাথে বসে যখন লাঞ্চ করছিল তখন ড্যানি মানে ওই ছোট মেয়েটা নিক এবং নোয়ার সাথে অনেক মজা করে, মানে ভাই বোন হিসাবে, কিন্তু তার জানে না যে তলে তলে এদের কি চলে। আর এরপর নিক এবং উইল একসাথে কথা বলে, তো এখানে নিকের বাবা উইল বলে কোম্পানির বড় বড় ডিসিশন গুলো তুমি একা নাও, এটা তোমার পছন্দ নয়। আর নিক বলে আমি আমার জানা মতো সবকিছু পারফেক্টলি করছি। আর এদিকে পার্টির জন্য নোয়ার কাছে মেসেজ আসছিল, আবার এইদিকে নোয়া বারবার সাইমনের সাথে কথা বলছিল, এটা নিকের পছন্দ হচ্ছিল না। আর এইদিকে উইল আর রাফা ড্যানিকে সামলাচ্ছিল, তো ড্যানি তখন নিককে ডাকলে নিক মানা করে দেয়, মানে ভাইকে যখন আসতে বলে ভাই মানা করে, এই জন্য ছোট বোন রাগ করে সেখান থেকে চলে যায়। আর তারপর নোয়া দেখি আমরা উপরে আসি এবং তার বারবার বমি হচ্ছিল, মানে বুঝতেই পারছো ঘটনা হয়তো ঘটায় ফেলছে। তো এরপর নিক যায় হচ্ছে তার অফিসে এবং বলে আমার কোম্পানিতে ডেটিং ব্যান, এই কোম্পানির কোনো কলিগ যদি কারোর সাথে কেউ ডেট করে দুজনকে আমি বের করে দেবো। চিন্তা করো কিসের জন্য করেছে, বুঝতেই পারছো। তবে এই জিনিসটা সাইমনের পছন্দ হয় না। সাইমনের পছন্দ হবে কেন, বুঝতেই পারছো। তবে নিক এখানে যুক্তি দাঁড় করায় যে ব্যাপারটা আনপ্রফেশনাল এবং সবার ইমোশন কন্ট্রোল করে চলতে হবে। তো এরপর রাতে সাইমন আর নোয়া যখন বাসায় ছিল তারা ড্রিঙ্ক করে, এবং নোয়া তখন বলে আমি তো নিকের নিয়ম শুনে চিন্তিত, সে তো মনে হয় তোমাকে কোম্পানি থেকে বের করে দিতে চায়। সাইমন বলে আমি নিককে ভয় পাই না। আর এরপরেই তারা রাশিয়া ইউক্রেন যুদ্ধ করে। হ্যাঁ ভাই ঠিকই দেখতেছো, আলসি নাই। তো যাই হোক এরপর নিক আর নোয়া অফিসে আসে, তো নিক অফিসে অনেক ক্যামেরা লাগিয়েছিল যাতে সবার উপর নজর রাখতে পারে, বিশেষ করে নোয়ার সাইমনের উপর। আর এটা দেখে নোয়ার সাইমনও চিন্তিত ছিল। তো এরপর নোয়া এসে নিককে বলে আমি এই কোম্পানি থেকে রিজাইন করবো। নিক তখন বলে তুমি বাচ্চাদের মতো কথা বলছো কেন? নোয়া বলে আমি আর আগের মতো নেই যে তোমার হাতের পুতুল থাকবো। বাট নিক তখন ওকে আগের মতো উত্তেজিত করতে থাকে। আর তখন নোয়া বলে ক্যামেরা দেখেছো, কতগুলো ক্যামেরা লাগিয়েছো, তোমার নিয়মতে তুমিই ফেসে যাবে। তো নিক তখন বুঝতে পারে আর তাছাড়া আমার আর সাইমনের যদি দেখা করতে হয় সেটা কি তোমার অফিসে করতে হবে। তো এই কথা শুনে নিক বুঝতে পারে যে সাইমন আর নোয়া রাশিয়া ইউক্রেন খেলা শেষ হতে। তো এই কথা যখন নিক জিজ্ঞাসা করে নোয়া বলে কেন, তুমিও তো ছবির সাথে 4 বছর ধরে রয়েছো, ওর সাথে এনগেজমেন্টও করেছো, তো ওখানে খুশি থাকো। বাট নিক তখন জিজ্ঞাসা করে তুমি আমাকে ভালোবাসো না? আর এই কথায় নোয়া একটু গলে যায়, বলে তুমি যদি আমাকে ক্ষমা করতে না পারো ওই মাইকের ব্যাপারে তাহলে আমাকে প্লিজ ছেড়ে দাও, আমার মতো আমাকে থাকতে দাও। তো এই কথাগুলো চলে যায়। মানে আমি কিন্তু সিনেমার শুরুতেই তোমাকে বলছি ভাই, সিনেমার কাহিনী ভাই এত বিদ ঘুটে ভাই, সিরিয়াসলি মানে কি দেখি বানাইছে ভাই এরকম মনে হয়। তো যাই হোক পরের টুকে কাহিনীতে চলে যাই। আর এরপরের দিন নোয়ার ড্যানি মারিয়ার কাছে আসে, আর নিক কিছুটা ব্যস্ত থাকে সে দেরিতে আসে। তো মারিয়া নিকের সাথে কথা বলতে চেয়েছিল কিন্তু নিক মানা করে দেয়। তবে ড্যানি একবার তার কথা শোনার জন্য অনুরোধ করে, তো এতে নিক রাজি হয়ে যায়। আর তারপর তারা 4 জন মিলে রেস্টুরেন্টে যায়। তো এই মারিয়াটাকে আমি বলি, এই মারিয়াটা হচ্ছে নিকের অরিজিনাল মা এবং এই ড্যানি নামের মেয়েটারও অরিজিনাল মা, কিন্তু ওর বাবাকেও তালাক দিয়ে চলে গিয়েছিল, এই জন্য আর কি ওর বাবা ওই যে
নোয়ার মাকে বিয়ে করেছে। তো যাই হোক এখানে নিকের আসল মা নিককে জানায় সে ড্যানের কাস্টডি বা ড্যানির দায়িত্ব পুরোপুরি নিকের বাবা উইলকে দিয়ে দিচ্ছে। তবে নিক এতে রেগে যায়, কারণ মারিয়া তো ড্যানিকেও ছেড়ে গিয়েছিল নিজের স্বার্থের জন্য। বাট এখানে মারিয়া বলে আমার ব্লাড ক্যান্সার হয়েছে আর আমি এত বছর এটা লুকিয়ে রেখেছিলাম, আর আমার অসুস্থতার কারণেই আমি ড্যানিকে উইলের কাছে বা তোর বাবার কাছে রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম, আর এই কারণে আমাকে প্রমাণ করতে হয়েছে সে আমাদের পরিবারের একজন। তো এখন আমি মারা যাচ্ছি, আমি জাস্ট চাই তুই খালি তোর বোনের খেয়ালটা রাখিস। তো নিক এখানে মারিয়ার উপর রেগে থাকলো, সে তার নিজের বোনের খেয়াল রাখার জন্য প্রস্তুত ছিল। আর তারপর মারিয়া ড্যানির সঙ্গে দেখা করে, তবে নিক তখনও রেগেছিল। তবে নোয়া এসে নিককে শান্ত করে, আর এরপর যখন বাড়িতে আসে তখন তারা ড্যানিকে ঘুম পাড়িয়ে দেয়। আর নিক তখন নোয়াকে ধরে বলে আজকে রাতে আমি একা থাকতে চাই না। নোয়া বলে দেখো এই ভুল যদি আমরা কন্টিনিউয়াসলি করে যাই তাহলে তো একটা সমস্যা হয়ে যাবে। নিক বলে এতে আমার কিছুই যায় আসে না। তো ওই রাতে ওরা আবারও কাছাকাছি চলে আসে। আর পরের দিন নিক যখন ঘুম থেকে ওঠে সে দেখে নোয়া নেই। তো খুব কষ্ট পেয়ে বাইরে বেরিয়ে আসে, আর ড্যানি জানায় নোয়া ওকে বাই বলে চলে গিয়েছে। তো এতে নিক শান্ত হয় যে অন্তত বলে গিয়েছে। আবার নোয়া তো মনে কষ্ট নিয়ে যাচ্ছিল। তো আর একটা সময় সে খেয়াল করে তার নিচ থেকে রক্ত পড়ছে, মানে ওই জায়গা থেকে। তো নোয়া সেখান থেকে হসপিটালে যায়, আর ডক্টর তাকে জানায় সে 4 মাস অর্থাৎ 16 সপ্তাহের অন্তঃসত্ত্বা। তো নোয়া এটা শুনে চমকে যায়, কারণ এর সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। কিন্তু মাইক বাইরে থেকে নোয়ার কথাগুলো শুনে ফেলে, এবং এরপর মাইক করে কি কম্পিউটার থেকে নোয়ার সমস্ত রিপোর্ট বের করে নেয়, যেখানে দেখা যায় সে 4 মাস আগে গর্ভবতী হয়েছে। আর তারপর নোয়া তার বান্ধবী জেনার সঙ্গে দেখা করে জানায় আমি তো গর্ভবতী, কিন্তু এটা আমি নিককে জানাতে চাই না। বাট এই বিষয়টা জেনা ঠিক বলে মনে হয় না। বাট এখানে নোয়া বলে নিক তার নিজের জীবন এগিয়ে নিতে চায়, আমিও আমার নিজের জীবন এগিয়ে নিতে চাই, আর নিক যেহেতু এগিয়ে যাবে আমি চাই না একটা বাচ্চা ওরকে ঝামেলায় ফেলো। তো যাই হোক জেনা যখন জানতে পারে নোয়া গর্ভবতী, সে নোয়াকে তার বাড়িতে থাকতে বলে, আর নোয়াও মেনে নেয়। আর রাতে জেনা লায়নকে জানায় কেউ একজন গর্ভবতী। তো এটা শুনে লায়ন তো খুব খুশি হয়, কিন্তু জেনা জানায় আরে বেটা আমি না, নোয়া গর্ভবতী, কারণ আমাদের বিয়ে তোরা দুজন রাশিয়া ইউক্রেন করেছে, কিন্তু এটা নিকের কাছে গোপন রাখতে হবে। তো লায়ন তখন চিন্তায় পড়ে যায় যে এত একটা সংবাদ আমার বন্ধুর কাছে, সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুর কাছে কিভাবে লুকিয়ে রাখবো। আর অন্যদিকে মাইক সোফির সঙ্গে দেখা করে জানায় যে সে অনেক পরিশ্রম করে ডক্টর হয়েছে, কিন্তু নিকের কারণেই সব জায়গা থেকে তাকে বাদ দেওয়া হচ্ছে। বাট সোফি বলে আমি কিছুই করতে পারবো না। বাট মাইক বলে তোমার হয়তো জানা নেই যে নিক আর নেওয়া এখনো একসাথে রয়েছে, এবং তারা 4 মাস আগে জেনার বিয়েতে রাশিয়া ইউক্রেন করেছিল, আর এইটার ফল হিসেবে নোয়া এখন গর্ভবতী। তো এই খবর আমি যদি মিডিয়াতে লিক করে দেই যে নিক তার নিজের বোনকে গর্ভবতী করে দিয়েছে, এইটা যদি নিউজে চলে যায় তাহলে তো ওর পরিবার শেষ। সেই জন্য আমি এটা গোপন রাখবো, আর আমার উপরেও তদন্ত তোমাকে থামাতে হবে। তো এটা শুনে সোফি চিন্তায় পড়ে যায়। আর এরপর সন্ধ্যায় নিক আর সোফি একটা পার্টিতে যাচ্ছিল, আর তখন সোফি ওদের যে ড্রাইভার যার নাম হচ্ছে আরমান, সে আরমানের কাছে তার ছেলে ব্যাপারে জানতে চায়। তো আরমান বলে আমার ছেলে নতুন একটা চাকরি খুঁজছে। তো এই কথায় নিক বুঝতে পারে যে আরমানের যে ছেলে সে ওদের ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করতো, কিন্তু ওই ইন্স্যুরেন্স কোম্পানি বন্ধ করে দেওয়ায় ওকে ছাঁটাই করে দিয়েছে, ওর এখন চাকরি নেই। বাট নিটেকরা আগে জানতো না। তো এই জন্য নিক বলে সমস্যা নেই, ওর চাকরি আমি অন্য জায়গায় একটা দিয়ে দেবো। বাট আরমান বলে সে নিজের পরিশ্রমে চাকরি পেয়েছে, এমনকি আমি আপনাদের কাছে ওর চাকরির জন্য কখনো সুপারিশ করিনি, আর এর জন্য ওর সুপারিশে কোনো চাকরি করবে না। তো নিক এখানে ক্ষমা চায়, আর আরমানও বলে সমস্যা নেই স্যার। তো যাই হোক সবাই পার্টিতে যায়, যেখানে সাইমন এবং নোয়া উপস্থিত ছিল। তো নিক এখানে সোফিকে জানায় নোয়া আর সাইমন ডেট করছে। তো এখানে নিক আর সাইমন ছবি তুলছিল, আর সোফি অনেকদিন পরে নোয়ার সঙ্গে দেখা করে এবং একে অপরকে প্রশংসা করে সৌন্দর্যের। তো সোফি এখানে নোয়াকে বলে আমি মাইককে দেখছি এবং সামলাচ্ছি, টেনশন করো না, তবে তুমি হয়তো নিকের কাছ থেকে কিছু লুকাচ্ছ, তাই না? আর এটা লুকানোই ভালো হবে। মানে এখানে সোফি বুঝালো যে তুমি যে প্রেগনেন্ট আমি জানি, কিন্তু এটা নিককে বলো না। তো যাই হোক এরপর সাইমন মদ খেয়ে নোয়ার সঙ্গে নাচা শুরু করে, বাট নিক এটা পছন্দ করছিল না। তো এটা দেখে সোফি করে কি ওয়াশরুমে যায়, মানে নিকের মতো থাকে। তো সাইমন চলে যাওয়ার পরে নিক করে কি নোয়ার কাছে যায় এবং জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো? নোয়া বলে হ্যাঁ আমি ঠিক আছি। তো নিক এখানে নোয়ার কাছে ক্ষমা চায় এবং চাকরি ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু নোয়া চাকরি করতে চায় না, সে খুব রেগেছিল, কারণ নিক ওই জেনার বিয়েতে যে ওর সাথে এক রাত থাকলো তারপরে হুট করে চলে গেল, সিনেমার একবারে প্রথম দিকের কাহিনী আর কি। বাট তখনই সাইমন এবং সোফি ফিরে আসে, আর সাইমন সোফিকে নাচ শেখাচ্ছিল, আর নোয়া বাথরুমে যাওয়ার জন্য বের হয়, আর নিকো কারিকে নোয়ার কাছে আসে এবং ওকে ধরে ফেলে চুমু খেতে শুরু করে এবং বলে তুমি আমার কাছে আসলে আমি তোমার কাছ থেকে দূরে থাকতে পারি না। কিন্তু সোফি ওদের দুজনকে একসাথে দেখে ফেলে। আবার ওই সময় নোয়ার শরীর আবার খারাপ হয়, আর তাই নিক কারিকোকে বাইরে নিয়ে আসে। আবার ওদিকে সাইমন মদ খেয়ে এত বেশি মাতাল হয়ে গিয়েছে যে ওর কিছু বুঝতেই পারছিল না। তো যাই হোক এরপর নিক নোয়াকে জেনের বাড়িতে নিয়ে যায়, আর নোয়া তখন নিককে এখানেই থেকে যেতে বলে, কারণ ওদের মধ্যে এখন তার কিছু নেই। তো যাই হোক এরপর নিক নোয়ার সঙ্গে থাকতে চায়, কিন্তু নোয়া বলে তুমি যেহেতু আমাকে ক্ষমা করতে পারবে না এটা আমি নিজেও জানি, আর 2 দিন পরই ওই মাইকের কথা বলবে, তো আমার একসাথে না থাকাই বেটার। তো যাই হোক 2 সপ্তাহ পরে নিকের আসল মায়ের মারিয়ার মৃত্যু হয়, সবাই কবরস্থানে জমায়েত হয়েছে। আর এরপর বাসায় এসে সবারই মন খারাপ ছিল। তো নিককে তার বন্ধুরা সামলায়, কিন্তু সবাই ড্যানির জন্য চিন্তায় পড়ে, কারণ ওই বাচ্চাটা আবার একা হয়ে গেল। তো উইল তখন ড্যানির সঙ্গে গাড়িতে খেলার চেষ্টা করে, কিন্তু ড্যানি গাড়ি চাচ্ছিল না। আর তখন অন্য একটা ছেলে বাচ্চা এসে সে গাড়ি টেনে খেলতে শুরু করে, আর রাফা খেয়াল করে তার মেয়ে নোয়া অসুস্থ। তো নোয়া তখন বলে না আমি একদম ভালো আছি, কিন্তু একটু পরে দেখা যায় ড্যানি একটু আগে তো গাড়ি নিল না, কিন্তু পরে সেই গাড়িটার জন্য বাচ্চাদের সাথে ঝগড়া শুরু করে। বাট এখানে ওর বাবা বলে মানে উইল বলে এই খেলনাটা ভাগ করে খেলো, দুজনে মিলে খেলো, কিন্তু এই কথা শুনে ড্যানি রেগে চলে যায়। আর তারপর নোয়া যায় ওকে বোঝাতে যে উইল তোমাকে খুব ভালোবাসে, তবে তাই বলে তোমার ভুল জিনিসগুলো সে কিন্তু তোমাকে সাপোর্ট করবে না, তুমি
তুমি অবশ্যই এটা অন্যায় করেছো। বাট এখানে ড্যানি ওই বাচ্চাটা বলে ও সে আমার বাবা নয়, আর এই কারণে আমি আমার বাবার কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছি। তো যাই হোক, এখানে পয়েন্টটা হয়তো এরকম যে এটাও হয়তো নিকের একেবারে আপন বোন তা না, হয়তো মা এক, আমি ভুলে গিয়েছিলাম এটা আসলে নিকের মায়ের মেয়ে, বাবার মেয়ে না। আর ওর মা এর জন্য ওর বাবার বিরুদ্ধে কেস দিয়েছিল যাতে এই মেয়েকে মরার আগে এই বাড়িতে পাঠাতে পারে, বুঝলাম আর কি। তো যাই হোক, এরপর নোয়াকে বোঝাতে বলে প্রত্যেকটা সম্পর্কে ভুল শুধুমাত্র একজনের হয় না, দুই তরফ থেকে কোনো না কোনো ভুল থাকে। আর এখানে উইল কিন্তু তোমারও যেমন বাবা আমারও সেমন বাবা, এবং আমাদের দুজনকে সে অনেক ভালোবাসে, আমরাও তাদেরকে ভালোবাসি। আর যাদের উপর আমরা ভালোবাসি তাদের উপর রাগ করে আমাদের থাকা উচিত নয়। তো এরপর সে ড্যানিকে বাকি বাচ্চাদের সঙ্গে বুঝিয়ে খেলতে পাঠায়। আর নোয়ার এরকম কাজে নোয়ার বাবা মা মানে উইল আর রাফা অনেক খুশি হয়, আর নিকও খুশি। তো যাই হোক, এরপর সোফি এসে নোয়াকে জানায় মাইক কিন্তু তোমার গর্ভাবস্থার কথা জানে, তুমি যে হসপিটালে গিয়েছিলে সেই হসপিটালে মাইক কাজ করে, আর এটা তুমি খুব বেশি দিন লুকিয়ে রাখতে পারবে না। বাট নোয়া বলে কাল সকালে আমি সান ফ্রান্সিসকো আমার খালার বাসায় চলে যাবো, মানে আমেরিকাতে চলে যাবো স্পেন থেকে, এবং সেখানে চিরদিনের মতো থাকবো, আর কখনোই ফেরত আসবো না। তো সন্ধ্যায় সবাই সেখান থেকে বেরিয়ে যায়। তো নোয়া রাফা এবং উইলকে হাক করে ধন্যবাদ জানায়। আবার ড্যানিও উইলের সঙ্গে দেখা করে তাকে ড্যাড বলে ডাকে প্রথমবারের মতো, আর এতে তারা দুজনেই খুশি হয়। তো নোয়ার কারণে সবাই খুশি, আর নিক তরও বেশি খুশি। এরপর রাতে নোয়ার ড্যানি একে অপরের সঙ্গে থাকার জন্য কথা দেয়, আর ওই রুমটা ওদের দুই বোনের। তো যাই হোক, নোয়া ড্যানিকে ঘুম পাড়িয়ে সাইমনের সঙ্গে দেখা করে, আবার সাইমন খুব খুশি এবং নোয়াকে চুমু খায়। বাট নোয়া তখন তারপর জানায় আমার পেটে নিকের বাচ্চা, আর আমি সরে চলে যাচ্ছি। তখন সাইমনের অবস্থাটা বিলাই, কি ওনা তোমার ভাই, এবং নিককে একটা গালি দেয় শালা বেহেনচোদ। তো যাই হোক পরের দিন সকালে নিক আর সোফি কথা বলছিল। তো নিক তখন জানায় সে সোফির থেকে আলাদা হওয়ার কথা ভাবছে। তো সোফি তখন বুঝে যায় যে নিক এখনো নোয়াকে ভালোবাসে এবং ওকে ছাড়াও থাকতে পারবে না। তবে নিকের একটা প্রবলেম আছে, নিক কখনো কাউকে ক্ষমা করে না। উইলকেও সে তার বাবাকেও তার মাকে ছেড়ে যাওয়ার জন্য ক্ষমা করেনি, এবং সে তার মাকেও কিন্তু তার বাবাকে ছেড়ে গিয়েছে বলে ক্ষমা করেনি, বাবাকেও ক্ষমা করেনি, এবং সে নোয়াকেও ক্ষমা করবে না, এটা শিওর। বাট নিক বলে না, এরকমটা এমন না। সোফি বলে আমি জানি নিক, তুমি এমনই, তুমি শুধুমাত্র নিজের মনটা ভাঙতে দেখতে পারো না, বাট বাকি সবার মন তুমি ভেঙে যাও এবং নিজের সমস্যা অন্যের উপর চাপিয়ে দাও। আর এতে করে আমি অনেক আঘাত পেয়েছি, তোমার কাছ থেকে অ্যাডজাস্ট করে নিয়েছি, আবার এখনো কিন্তু তুমি তোমার স্বার্থের জন্য আবার চলে যাচ্ছ। তুমি নোয়াকেও আঘাত দিয়েছো, সবাইকেই তুমি আঘাত করে বেড়াও। তো তোমাকে যেহেতু সবাই ক্ষমা করে, তোমারও মাঝে মাঝে সবাইকে ক্ষমা করা উচিত। তো তুমি যদি নোয়ার কাছে যাও, ওর মন ভাঙাও, ওকে তোমার মতো করে নাও। তো যাই হোক, এখানে নিক বাড়তি কথা বাড়ায় না, সোফির কাছে ক্ষমা চায় এবং বিদায় বলে চলে যায়। এবং এই পুরো সিনেমাতে সোফির ক্যারেক্টারটা আমার সবচেয়ে বেশি ম্যাসিড মনে হয়েছে, আর বাকি সব তো পাগলই। তো যাই হোক, এরপর নিক দেখে ড্যানি উইল আর রাফার সাথে খেলছে, মানে বাবা মায়ের সাথে খেলছে ড্যানি। আর নিক করে কি, নোয়ার জন্য আরেকটা নেকলেস কিনে, আর সে সাইমনকে ফোন দিয়ে জানায় আমি আমার পুরো কোম্পানি লন্ডনে স্থানান্তরিত করছি, এবং আমার যে ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে তাদের সবাইকে আমি এই কোম্পানিতে বা মেটাভার্সে জয়েন করাবো। বাট সাইমন এই আইডিয়াটা পছন্দ করে না। বাট নিক বলে এটা তুমি ডিসিশন নেবে না, তুমি জাস্ট কাজ করবে, মালিক আমি, আর এটা আমি যে কোনো ভাবে করবোই। আর এই কথা যখন নিকের ড্রাইভার শুনে, সে অনেক খুশি হয় যে ওই ইন্স্যুরেন্স কোম্পানির লোকজনদেরকে নতুন চাকরি দেওয়া হবে। আর অন্যদিকে আমরা দেখি মাইককে হসপিটালে তার বস ডাকে, এবং তদন্তের পরে তার বস তাকে চাকরি থেকে বরখাস্ত করে। তো এতে তো মাইক অবাক হয়ে যায়, কারণ সে ভেবেছিল যে সোফি তার বিষয়টা হ্যান্ডেল করবে, ওই ভয় পেয়ে আর কিছু করবে না, কিন্তু ওর বস ওকে কাগজে সাইন করতে বলে। কিন্তু আমরা দেখতে পাই মাইক করে কি রেগে কলম ভেঙে বেরিয়ে আসে। আর এরপর সে যখন বেরিয়ে আসছিল, জানতে পারে একটা মেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল, যার ছেলে মারা গিয়েছে, কিন্তু আসলে তার কোনো ছেলে ছিলই না। তো মাইক দেখে ওই মেয়েটার কেউ না, ওই মেয়েটা হচ্ছে ব্রায়ার, যে আর কি আমাদের নিকের আবার কোনো এক সময় গার্লফ্রেন্ড ছিল, এবং নিককে ওই প্রেগনেন্ট বানিয়েছিল, কিন্তু বাচ্চা নষ্ট করে দিয়েছে, গরিব মানুষের মেয়ে, কিছু করতে পারে নাই। তো ওকে 2 বছর পরে পেয়ে অনেক খুশি হয়ে যায়। আর অন্যদিকে নোয়া জেনার লায়নের বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছিল, বাট নিক তখন এসে নোয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করে, নিক তাকে বোঝানোর চেষ্টা করে আমি তোমার সঙ্গে সবসময় থাকতে চাই, তোমাকে ভালোবাসি। বাট নোয়া বলে আমার তো তোমার সঙ্গে থাকার কোনো ইচ্ছে নেই। নিক বলে আমি এবার নতুন করে তোমার সঙ্গে শুরু করতে চাই, আমরা দুজন একসঙ্গে থাকবো। নোয়া জানায় আমাদের দুজনের মাঝে কে একজন এসে গিয়েছে। নোয়া বলে আমি গর্ভবতী, আমার পেটে একটা বাচ্চা রয়েছে। তো নিক এতে চমকে যায়, বাট এরপর নোয়া এখান থেকে চলে যায়। বাট নিক বলে নোয়া সমস্যা নেই, বাচ্চা কোনো সমস্যা নেই, এই বাচ্চা যদি সাইমনের হয়, এই বাচ্চা যদি মাইকের হয়, এই বাচ্চা যদি আলামিনের হয়, কোনো সমস্যা নেই, তবুও আমি এই বাচ্চাটিকে নিজের বাচ্চার মতো করেই রাখবো। বাট নোয়া এই কথা শুনে আরো রেগে সেখান থেকে চলে যায়। বাট লায়ন তখন নিককে বলে দোস্ত আমি তো কোনো কথা পেটে রাখা পারি না, তা অনেকদিন রেখেছি, এই বাচ্চাটা তোমারই। তো নিক তো তখন আরো চমকে যায় এবং আরমানকে মানে ড্রাইভারকে সাইডে বসে নিজে গাড়ি চালানো শুরু করে। ড্রাইভার তো মনে করে ভয় কামসানা। তো পথে নিক জিজ্ঞাসা করে তুমি কবে প্রেগনেন্ট হলে? নোয়া বলে 6 মাস ধরে। তো নিক তখন শিওর হয় লায়ন আর জেনার বিয়েতে ও যে রাশি উইকেন্ড করেছে ওটার জন্যই নোয়া প্রেগনেন্ট। তো নিক আরো খুশি। নোয়া বলে এই বাচ্চাটা আমাদের দুজনের হলো, আমার তোমাকে দরকার নেই। তবে তারপরও নিক দ্রুত গাড়ি চালায় নোয়ার কাছে যায়, ক্ষমা চায় এবং নিজের ভালোবাসা প্রকাশ করে। আর সে নোয়াকে বলে যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, মাইকের কথাও কব না কোনোদিন, সাইমনের কথাও কব না কোনোদিন, তবে থাকো নোয়া। তো এরপর নোয়া শান্তি আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাচ্চার নানা নানিকে দাদা দাদিকে বলতে যাচ্ছি। আর মজার ব্যাপার হচ্ছে এখানে বাচ্চার নানা নানি দাদা দাদি একজনই, সিরিয়াসলি। তো নিকে তো অনেক খুশি হয় এবং তারা দুজন বাড়ি ফিরে আসে, এক অপরের কাছে আসছিল। বাট এখানে ঠিক তখনই স্যাম এসে পৌঁছায়, মানে ওই যে ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতো সেই লোকটা প্রথমে যে ওর বাবাকে অ্যাটাক করেছিল। তো ও কারিকে নিককে গুলি করে এবং এখান থেকে পালিয়ে যায়। আর তারপর নোয়া নিককে সামলায়, বাট নিক বলে এটা আমার ভুলের প্রায়শ্চিত্ত ছিল। নোয়া বলে তুমি তো কোনো ভুল করেনি। বাট তখনই নিক অজ্ঞান হয়ে যায়, মানে মরবো না, নায়ক না। তো এর কয়েক মাস পরে নিকের
জ্ঞান ফিরে আসে সিরিয়াসলি কয়েক মাস পর। তো তার পুরো পরিবার তাকে দেখতে এসেছে। নিক তো খুব খুশি। তো এখানে নোয়া আর নিকের বাবা উইল জানায়, মানে একই সাথে নিকের বাপ এবং শ্বশুর সে জানায়, নিক তুমি 8 মাস কমাইছিলে। আর নিক তখন দেখে নোয়া একটা বাচ্চা জমা দিয়েছে। তো 2 দিন পর নিক আর নোয়া বাড়িতে আসে এবং তারা তাদের ছেলেকে নিয়ে খুব আনন্দ ছিল। তো নিক তার ছেলেকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে আর তাদের দুজনকেই তাদের বাবা মা মেনে নিয়েছে। তো যাই হোক, এরপর তারা তাদের প্রথম চুমুর ঘটনা মনে করে। কিন্তু আমার কথা হলো, ওদের কাছে রাশিয়া ইউক্রেন যুদ্ধই কোনো ফ্যাক্ট না যে যার সাথে রাশিয়া ইউক্রেন করছে কোনো সমস্যা না। চুমুর কথা আবার মনে রাখবি কোন হিসেবে ভাই, সিরিয়াসলি। তো যাই হোক, এরপর নিক করে নোয়ার জন্য তার আনা নেকলেসটা উপহার দেয়। নোয়া খুশি হয়ে নেকলেসটা পরে, বাট নিক তখন অসুস্থ ছিল, ওর বিশ্রামের প্রয়োজন। তো নোয়া যখন বাচ্চার জন্য খাবার আনতে যায় তখনই ব্রায়ার, মানে ওই যে নিকের এককালের গার্লফ্রেন্ড এক্স, ও করে ছেলেকে কোলে নেয়। তো নিক তো চমকে যায়, কিন্তু অসুস্থতার কারণে নিক ঠিক মতো হাঁটতে পারছিল না। তো আওয়াজ শুনে নোয়া তখন উপরে উঠতে চাচ্ছিল, কিন্তু পেছন থেকে মাইক এসে ওকে ধরে ফেলে। মানে ওরা দুজনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে এসেছে। তো নোয়া করে কি, মাইকের বিচিতে একটা লাথি নিচে ফেলে দেয় এবং ব্রায়ারের কাছে যায়। বাট ব্রায়ারের হাতে ছিল ছুরি। তো ব্রায়ার বলে, তুমি আমার বাচ্চা ছিনিয়ে নিয়েছিলে, এবার তোমার বাচ্চা আমাকে দিতে হবে। তবে সমস্যা নেই, আমি ওকে আদর করে বড় করবো, অনেক আদর করবো। আর ঠিক তখনই পেছন থেকে মাইক এসে নোয়াকে ধরে ফেলে আর ব্রায়ার পালিয়ে যেতে লাগে। তো নিক হামাগুড়ি দিয়ে ওদের কাছে যাচ্ছিল। আর তখন মাইক বলে, নিক তুমি আমাকে কলেজ থেকে তারপর হাসপাতাল থেকে বের করে দিয়েছো, আমি কোথাও কাজ পাচ্ছি না, আমার জীবন তুমি নরক করেছো, তোমার জীবন তো আমি ছাড়বো না এত সহজে। আবার ওইদিকে ব্রায়ার বাচ্চাকে নিচে যাচ্ছিল, কিন্তু থর নামের কুকুরটা আটকে দেয়। আবার এদিকে নিক মাইককেও মেরে ফেলে দেয় আর নোয়া নিচে এসে থরকে ভেতরে পাঠায়। আর এদিকে নোয়া তখন ব্রায়ারকে বলে, দয়া করে এই বাচ্চাটিকে কিছু করো না, তুমি অসুস্থ, তোমার ডক্টরের সহায়তা দরকার। ব্রায়ার বলে, না আমি অসুস্থ না, আমার সাথে ডক্টর হিসেবে মাইক অলরেডি থাকে। আর তখনই মাইক উপর থেকে নিককে ধরে ফেলে এবং মাইক ওকে যখন মারতে যাবে তখনই মাইক বলে, তুমি কি জানো তোমার থরকে ভয় পাওয়া উচিত। মাইক বলে, থরকে? আর তখনই পেছন থেকে থর মানে ওই কুকুর মাইককে কামড় দেয় এবং ওপর থেকে নিচে ফেলে দেয়। আর এতে ব্রায়ার হকচকে উঠে ভয় পায় আর নোয়া করিকর ছেলেটা নিয়ে ব্রায়ারকে একটা ঘুষি দিয়ে নিচে ফেলে দেন। তারপর পুলিশ আসে, ওদেরকে ধরে নিয়ে যায়। আর কিছুক্ষণ পরে নোয়া, নিক আর তার ছেলে একসঙ্গে হয়ে যায়। আর এর 2 মাস পরে নোয়ার নিক বিয়ে করে তাদের খুশি পরিবার। তারা চুমু খেতে শুরু করে সবার সামনে। নোয়া ফুল ছুঁড়ে মারে এবং সেই ফুলটা পায় সোফি। সোফি খুব খুশি ছিল আর কি। সোফি বলে যে, বাস এরকম একটা লুইসা লম্পট বদমাস আমার ভাগ্যে জামাই হিসেবে পড়ে নাই, আমি একটা ভালো ছেলেই পাবো। যাই হোক, এরপর তারা সেখান থেকে বের হচ্ছিল। আর এরপর নোয়া নিককে দেখায় যে, আমি তোমার জন্য একটা গাড়ি উপহার এনেছি। আর এই গাড়িটা হচ্ছে পোর্শে কেইম্যান সম্ভবত গাড়িটার মডেল নাম্বার। তো যাই হোক, তবে আমার পছন্দ পোর্শে 911 GT3 গাড়িটি আর কি। তো যাই হোক, নিক তো গাড়িটা পেয়ে খুবই খুশি হয়। আর নোয়া বলে, নিক তুমি এখনো পুরোপুরি সুস্থ হওনি, তো গাড়িটা আমি চালাবো। তো এরপর তারা খুশি মনে হয় গাড়িতে করে এগিয়ে চলে। আর এভাবেই একটা থার্ড ক্লাস ন্যাস্টিক মার্কা কাহিনী শেষ হয়। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি। আমি সেভাবে মজা করি নাই, কারণ আর কি, কারণ কিছুই না, বয়স হয়ে গেছে, এখন অনেক কিছু আনিজি লাগে। তো বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার বাবা। এবং কোনো সাজেশন যদি থাকে কোনো মুভির, তোমরা দয়া করে আমাদের মুভির সাজেশন দিয়ে সহায়তা করো, ঠিক আছে? আমি বিদায় নিচ্ছি।